আসসালামু আলাইকুম। আজ 2 মার্চ 2026 সোমবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। দেখেন, আমরা এখানে কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করব, যেগুলো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা, প্রিলি, রিটেন বা ভাইবা এসব বিষয়ে কাজে লাগতে পারে। তো প্রথমে দেখেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে আর ইসরায়েল, দুইটা দেশ মিলে হামলা চালায় এবং হামলায় খামেনি নিহত হয়েছে। যদিও এই খবরটা আমরা গতকাল থেকে জানি, কিন্তু আমরা জানার চেষ্টা করব খামেনি সম্পর্কে নানান তথ্য। দেখেন, ইরানে যে 1979 সালে যে ইরানে ইসলামী বিপ্লব হয়, এই বিপ্লবে উনি অংশগ্রহণ করেছিলেন এবং উনি ক্ষমতায় আসেন 1989 সালে। তারপর থেকে উনি সর্বোচ্চ নেতা। এবার যে অপারেশনের মাধ্যমে এটি ওনাকে হামলা করা হলো বা নতুন করে যে হামলা হলো, এই হামলা হচ্ছে যে অপারেশন এপিক ফিউরি হচ্ছে এই অপারেশনের নাম, অপারেশন এপিক ফিউরি। এটা ট্রাম্প নিজেই ঘোষণা করেছিলেন। সর্বাত্মক হামলা বা বড় আকারের হামলা, যাকে বলা হচ্ছে অপারেশন এপিক ফিউরি। দেখেন, এর আগে কিন্তু কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং দীর্ঘদিন ধরে আমরা বলে আসছিলাম এই যে কূটনৈতিক তৎপরতা, যুদ্ধ থামানো বা দুই দেশের মধ্যে একটা মধ্যস্থ করা। ওমান এখানে মধ্যস্থ করছিল আর কি, ওমানের রাজধানী মাস্কাটে। তো দেখা যায় এইগুলো হচ্ছে ইভেন জেনেভাতেও আলোচনা চলছিল দুই দেশের মধ্যে, এবং দুই দেশের মধ্যে সরাসরি হয়তো দুই দেশ বসে না, মধ্যস্থতাকারী ছিল। এবং এই যে প্রসেসটা, কূটনৈতিক প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে আপনার শাটল ডিপ্লোমেসি বলা হয়। এটার উদ্ভাবকও কিন্তু আপনার ইউএসএ। এটা হচ্ছে যে আপনার আরব ইসরায়েল যে তৃতীয় যুদ্ধ হয়, সেই তৃতীয় যুদ্ধের সময় হেনরি কিসিঞ্জার, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, এভাবেই উনি ডিপ্লোমেসি করেছিলেন। দেখেন, সেটা কিন্তু একটা আমরা দেখলাম যে তার ফলাফলটা আসলো না, বরং এত বড় একটা নেতাকে হত্যা করা হলো। এর অনেক কারণ আমরা দেখি। দেখেন, কোন তথ্য পেয়ে আসলে খামেনির উপর হামলা চালালো ইসরায়েল। এর কারণ হচ্ছে যে আপনার মার্কিন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই, অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এই এজেন্সি কিন্তু মাধ্যমে তথ্য পায় ইসরায়েল যে উনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন। তারপরে হামলা চালালো কিন্তু কথা বলার মধ্যে, আলোচনার মধ্য দিয়েই। অর্থাৎ এটা একটা মেসেজ যে কোনো সময় আলোচনা চললেও এর মধ্যে কিন্তু হতে পারে, মানে হামলা হতে পারে। আমরা একটু দেখেন, ইরান বা ইসরায়েল বা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে এই যে সম্প্রতিকালে যে হামলাগুলো হচ্ছে, এর একটু জানার চেষ্টা করে দেখেন। এটা কিন্তু সূচনা হয়েছে গত বছর। এটা হচ্ছে আপনার 13 জুনের কথা। এটা আপনার 13 জুন আপনার 2025 ইসরায়েল ইরানে হামলা চালায় এবং এই হামলার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এর পরবর্তী সময়ে মানে এর লক্ষ্যটা কী ছিল আসলে, কেন এই অপারেশন রাইজিং লায়ন চালায়? লক্ষ্য ছিল হচ্ছে আপনার ইরানের যে পারমাণবিক অবকাঠামো আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এর কারখানা ও সামরিক যে সক্ষমতা ইরানের আছে, এটা ধ্বংস করা। দেখেন, কিছুদিন আগেও কিন্তু যে আপনার ট্রাম্প তার বক্তব্যে বলেছেন যে ইরানের কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি সব কিছু। তারপরেও কিন্তু হামলা চালানো হয়েছে এই নামগুলো দিয়েই। কী নাম দেওয়া হচ্ছে যে আমরা তাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করব, আমরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক সক্ষমতা যেটা ইরানের আছে সেটা ধ্বংস করব। কিছু জায়গার নাম আমরা একটু জেনে রাখি যে কোন কোন জায়গায় আসলে ইরানের পারমাণবিক স্থাপনা আছে। প্রথম নাম হচ্ছে আপনার হচ্ছে ফর্দো আছে, তারপরে আপনার নাতাজ, তারপর ইস্পাহান আছে, তারপরে হচ্ছে আপনার বুশেহর আছে, বুশেহর আছে, তারপরে আপনার আরাক নামে একটা জায়গা আছে, আরাক। এরপরে হচ্ছে আপনার গাদর বলে একটা আছে, স্থাপনা আছে। তারপরে আপনার বন্দর আব্বাস। এগুলো মূলত হচ্ছে যে স্থাপনা আর কি। এখন ধরেন এই আপনার কি বলে, এই যেটা বলছিলাম আর কি, যে 13 জুন 2025 যে ইসরায়েল ইরানে হামলা চালায়, এই পরিপ্রেক্ষিতে কিন্তু 14 জুন 2025 ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়, যার নাম ছিল আপনার ট্রু প্রমিস 3 নাম ছিল আর কি।
এবার যে হামলা চালাচ্ছে ইরান, সেটা হচ্ছে ইউএসএ, ওটা হচ্ছে আপনার অপারেশন এপিক ফিউরি। এই হচ্ছে ওভারঅল কথা আর কি। এখানে মোটামুটি অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি একটা জিনিস দেখি, এখানে দেখেন আমরা আপনার একটু এদিকে দেখি, তা হচ্ছে যে পরবর্তী কে নেতৃত্বে আসবেন সেটা হয়তো সময় বলে দেবে। আমরা একটু দেখি যে মধ্যপ্রাচ্যে ইরান মানে ইউএসের এত ক্ষমতা কিভাবে হলো বা কী বিষয়। দেখেন পৃথিবীর কিন্তু আপনার 80টা দেশে আপনার 80টা দেশে হচ্ছে আপনার ইউএসের 750টা সামরিক ঘাঁটি আছে। এর মধ্যে যেমন জাপানে আছে 120টি, জার্মানিতে আছে হচ্ছে 119টি, সবচেয়ে বেশি হচ্ছে জাপানে। এরপরে আপনার সাউথ কোরিয়াতে আছে 73টি। আপনার গুয়াম, যেটা প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ, সেটা হচ্ছে আপনার 54টি আছে। ইতালিতে আছে 44টি। আর পুয়ের্তো রিকো, যেটা আটলান্টিকের একটা দ্বীপ, সেখানে আছে 34টা আছে, উল্লেখযোগ্য। এখন এখানে একটা সংখ্যা দেয়নি যে মধ্যপ্রাচ্যে, দেখেন মধ্যপ্রাচ্যে আপনার কমপক্ষে বলা হয় বা সত্যিকার অর্থে 19টি আসলে আছে, সামরিক ঘাঁটি আছে ইউএসের। এবং সেসব ঘাঁটিগুলো কিন্তু আপনার বাহরাইনে আছে, কাতারে আছে, সেখানে কিন্তু হামলা চালাচ্ছে এবং অনেক বেসামরিক নাগরিক কিন্তু নিহত হচ্ছে। দেখেন আমি আপনাকে বলি, দেখেন সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছে। এখন এটা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতের পাশেই যে আপনার আছে কি বলে সামরিক ঘাঁটি, সেখানে এই ঘটনা ঘটছে। বাহরাইনে আছে, অনেক জায়গায় এরকম আছে আর কি, 19টা স্পট এরকম আছে। এখানে আমরা একটু অন্যদিকে জানার চেষ্টা করি হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো, তেল বা জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বিশ্বের প্রায় 80% তেল বা জ্বালানির যে পথটা, কিন্তু এই পথটা দিয়ে কিন্তু যায়। এবং দেখেন হরমুজ প্রণালীর যে অবস্থান হচ্ছে আপনার ওমান ও পারস্য উপসাগরের মধ্যে। সহজ কথা যদি বলা হয় আপনাকে যে হরমুজ প্রণালী কাকে সংযুক্ত করেছে, এটা হচ্ছে আপনার হবে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। এটা আপনার পৃথক করছে কিন্তু আপনার এশিয়া এবং আফ্রিকাকে। এবং এটা হচ্ছে আপনার হরমুজ প্রণালীর একটা গুরুত্বপূর্ণ দিক। এখন আমাদের সাথে এটা সম্পর্ককে দেখেন, হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান, কুয়েত, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এবং এর কারণে প্রণালীর পাশের ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকি তৈরি হয়েছে। পারস্য উপসাগর থেকে এই প্রণালী পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর তথা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের জাহাজ আসে। এই ক্ষেত্রে যদি সেখানে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের কিন্তু তেল বা জ্বালানি সংকট অনেক বেশি তৈরি হবে। এটা একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে, যদিও শঙ্কার কথা বলা হচ্ছে না যে হয়তো ঠিক হয়ে যাবে আর কি, কিন্তু এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ এই প্রণালী সম্পর্কে। এবং আগামী দিনে এই প্রণালী সম্পর্কে আসার সম্ভাবনা খুব বেশি হয়ে দাঁড়ালো। আসেন একটু আমরা এদিকে নজর দিই। তা হচ্ছে আপনার প্রথম ধাপে 204টি ইউপিতে নির্বাচন করবে সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে। এটা আমরা একটু দেখেন স্থানীয় সরকার কী বা কীভাবে হয়, এটা নিয়ে একটু কথা বলতে পারি। তা হচ্ছে যে আপনার স্থানীয় সরকার হচ্ছে আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের দ্বারা গঠিত সরকার। যে ব্যবস্থা বাংলাদেশে আছে সেটা হচ্ছে আপনার স্থানীয় সরকার। অর্থাৎ এই ইউপি নিজেও মানে উপজেলা পরিষদ নিজেও আর কি এর অংশ, স্থানীয় সরকারের অংশ। দেখেন 1976 সালে স্থানীয় সরকারের অধ্যাদেশ জারি করা হয়। 1976 সাল কিন্তু আমাদের অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। দেখেন 1976 সালে আপনার কোন কোন জায়গা থেকে বলি, মনে করেন যে 21শে পদক চালু করা হলো। তারপরে হচ্ছে আপনার স্বাধীনতা পদকও চালু করা হয়েছে। তারপরে ধরি যে 76 সালে হচ্ছে আপনার এটা 1976 সালে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করা হয়েছে। এরকম অনেক জায়গায় হচ্ছে দেখা যাবে 1976 সালে অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু সংবিধান থেকে দেখি। দেখেন সংবিধান হচ্ছে আপনার 59 এবং হচ্ছে আপনার 60, এই যে 2টা আর্টিকেল আছে, এই আর্টিকেলে আপনার স্থানীয় সরকারের কথা বলা আছে।
তো এর মধ্যে আর কি জানতে পারি না, আপাতত কিছু দেখি না। দেখতে পারেন এখানে যে এটা দেখেন যে দেশে আপনার এখন ইউনিয়ন পরিষদ আছে 4,580টি। 4,580টি আছে। আচ্ছা, আমি মনে হয় একটা ভুল তথ্য দিচ্ছিলাম আর কি। উপজেলা পরিষদ হবে না, এটা ইউপি, এটা ইউনিয়ন পরিষদ হবে আর কি। তো যাই হোক, ইউনিয়ন পরিষদ নিজেও স্থানীয় সরকারের ভেতরে আছে। আমার মিস্টেক হয়েছে আর কি। তো আসেন আমরা একটু অন্যদিকে দেখি এবার। দেখেন, আমি মানে পেপারটা আজকে একটু খুঁজে বের করার চেষ্টা করছিলাম। আজকে যেহেতু 2 মার্চ এবং এটা তো আমাদের একটা বিশেষ দিবস আমাদের আজকে। তো এখন যেটা ঘটনা হচ্ছে, আমি পেপারে হয়তো খুঁজে পাই নাই বা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি কন্টেন্টটা আর কি তৈরি করে রাখছিলাম। দেখেন, এই আজকে হচ্ছে আপনার একটু অসহযোগ আন্দোলন সম্পর্কে একটু বলি, তারপরে হচ্ছে 2 মার্চের বিষয়টা একটু বলি আর কি। আজকে কিন্তু প্রথমবারের মতো আপনার বাংলাদেশের যে মানচিত্র খচিত যে পতাকা, এটা উত্তোলন করা হয় আর কি 1971 সালে। দেখেন, 1971 সালের যে 1 মার্চ ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত 3 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করলে সেনাবাহিনীর গুলিতে এদিন মানে এই 1 মার্চ 113 জন নিহত হন। অধিবেশন স্থগিত ও এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে 2 মার্চ ঢাকায় ও 3 মার্চ সারা দেশে হরতালের আহ্বান করা হয়। 2 মার্চ ঢাকায় হরতাল পালনকালে তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব মানচিত্রখচিত বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। এই আজকে বিশেষ দিবসের আর কি একটি অংশ, যদি আমি মানে খুঁজে পাইনি, তাও আমি সরাসরি একটু এখানে বলে রাখলাম যে এই আজকে আমাদের পতাকা আসাম তৎকালীন যে ডাকসুর ভিপি ছিলেন আসাম আব্দুর রব, উনি কিন্তু আমাদের যে মানচিত্র খচিত পতাকা উনি উত্তোলন করেন আজকের এই দিনে 1971 সালে। আরেকটি বিষয় নিয়ে একটু আভাস বা যে আলোচনা শোনা যাচ্ছে সেটা নিয়ে বলার চেষ্টা করি। আপনার এই যে হামলাটা, এই হামলা আসলে কোন দিকে এগোতে পারে বা যেতে পারে, তো তার একটা ধারণা করা যাচ্ছে এরকম যে মূলত দেখেন, ইরান খুব শক্তিশালী তো এমন না, তাকে কেন হামলা করা হচ্ছে? শুধু কি আসলে পারমাণবিক তার যে সক্ষমতা বা সামরিক সক্ষমতা ধ্বংস করার জন্য, নাকি কোনো মেসেজ থাকতে পারে? দেখেন, এখন ট্রাম্প যে তার যে নীতি, তার যে আসলে বিশেষ করে পররাষ্ট্রনীতি, তার কিছু চেঞ্জ আসছে। উনি কিন্তু আগে সবসময় গণতান্ত্রিক দেশগুলোকেই পক্ষে থাকতেন বা থাকার চেষ্টা করতেন। এখন কিন্তু দেখা যায় যে উগ্র ডানপন্থী দেশগুলোর পক্ষেও থাকে। যেমন আপনি সর্বশেষ যদি দেখেন যে উনি কিন্তু আপনার হাঙ্গেরির যে সরকার প্রধান অরবাস, তার পক্ষে কিন্তু আছেন। এই অরবাস 15 বছর ধরে একনায়কতন্ত্র এবং হচ্ছে যে জনতুষ্টিবাদে বিশ্বাসী ব্যক্তি, এবং তাকে কিন্তু সাপোর্ট ট্রাম্পের প্রশাসন দিচ্ছে। যেটা ধারণা করা হচ্ছে যে আপনার মূলত আপনার এই হামলাগুলোর ফলে বিশেষ করে পাকিস্তানের মাধ্যমেও একটা মেসেজ দিচ্ছে আফগানিস্তানকে যে ভারতের দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা হয়তো করা হচ্ছে ইউএসের। যে কারণ ভারত এখন কোনো অক্ষেই একভাবে নেই, ইউএসের অক্ষেও নাই, পাশাপাশি আপনার রাশিয়ার অক্ষেও কিন্তু নাই। তো সেক্ষেত্রে নিজে একটা পরাশক্তি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে হয়তো বা। তো সেদিক থেকে সে চাচ্ছে একটু চাপ প্রয়োগ করতে, এবং এখানে যে হামলা হতে পারে এমন হয় প্রক্সি হতে পারে, যে নিজে না করলাম, পাকিস্তান দিয়ে হামলা করালাম। কারণ পাকিস্তান যে মেসেজটা দিচ্ছে আফগানিস্তানকে, তাদের বিশেষ করে বেলুচিস্তানে হামলার ঘটনায় বা বিভিন্ন জায়গায় মসজিদে যে হামলা করা হচ্ছে, এটা কিন্তু আপনার আফগানিস্তানের দোষ দেওয়া হচ্ছে। এবং আফগানিস্তানকে যুদ্ধ করার কি তেমন কিছুই নাই তাদের কাছে, আসলে আপনার পারমাণবিক শক্তিও শূন্য, যুদ্ধ জাহানও নাই, 7টা মতো হয়তো বা সাধারণ বিমান আছে। আর একদিকে হচ্ছে আপনার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আপনার পাকিস্তান। তো একটা মেসেজ হয়তো দিচ্ছে আর কি, যে আমেরিকা আসলে কোন দিকে যেতে চায়। তো এগুলো হয়তো সময়ের সাথে সাথেই বলবে। যে আলোচনাগুলো হচ্ছে আমি এখানে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল কথা হবে। আসসালামু আলাইকুম।